প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2026-এর ভৌত বিজ্ঞানের লাস্ট ইউনিট সায়েন্সের নিয়ে। তোমরা প্রত্যেকে জানো আর মাত্র কয়েক ঘন্টা এবং কয়েক ঘন্টা পরে কিন্তু তোমাদের মাধ্যমিক 2026-এর ভৌত বিজ্ঞানের যে পরীক্ষা সেটা কিন্তু হতে চলেছে। তো আমি কিন্তু এই ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ একটি পাঠে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। বাট এখন কিন্তু আর অতটা সময় নেই যে পুরো লং প্রশ্নগুলোকে ধরে ধরে মুখস্থ করার। তাই আজকে চলে এসেছি প্রপার একটা 90 নম্বরের প্রশ্ন নিয়ে, যে প্রশ্নের ওপর আমি আমার স্টুডেন্টের কিন্তু পরীক্ষা নিয়েছিলেন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছ যে সবার প্রথমে কিন্তু 90 নম্বরের যে পরীক্ষা রয়েছে তাতে কিন্তু গ্রুপ এ যেটা রয়েছে সেখানে কিন্তু কিছু শর্ট কোশ্চেন রয়েছে। আমি শর্ট কোশ্চেনগুলো ডিটেলসে আলোচনা করতে চাই না, বিকজ শর্ট কোশ্চেন যে কোনো দিতে পারে। তো সেখান থেকে আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, জাস্ট একটা স্ক্রিনশট তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। ওকে, তো এই হচ্ছে কিন্তু আমাদের টোটাল যে শর্ট প্রশ্ন, সেই শর্ট প্রশ্ন। এরপরে চলে যাব আমরা কিন্তু 1 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোতে। তো দেখো, যে 1 নম্বরের যে প্রশ্নগুলো, 21টা প্রশ্ন তোমাদের জন্য থাকবে। সেই 21টা প্রশ্নের মধ্যে আমি যে যে প্রশ্নগুলো নিয়েছি এগুলো তোমরা একটা করে স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, কারণ এগুলো কিন্তু ধরে ধরে আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তোমরা একটা করে স্ক্রিনশট কিন্তু নিয়ে নিও। এরপরে চলে যাবো আমরা কিন্তু গ্রুপ যে বি রয়েছে, সেই বিতে 9টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের কিন্তু 2 নম্বর করে বরাদ্দ থাকবে। এখান থেকে আমরা আলোচনা করব কোন চ্যাপ্টার থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো কিন্তু নিয়েছি এবং ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো হতে চলেছে। তো সবার প্রথমে যে আমরা প্রশ্নটা নিয়েছি একটু ভালোভাবে তোমরা দেখবে যে মিথেন হাইড্রেট কি। সবার প্রথম যে প্রশ্নটা নিয়েছি, দেখো, মিথেন হাইড্রেট কি এবং এর সংকেত লিখো। এটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তার সাথে তোমরা কিন্তু ওজোন স্তর ধ্বংসে NO2 এবং NO এর ভূমিকা করতে পারো। এবং এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখান থেকে করতে পারো যে সুইট গ্যাস কাকে বলে এবং কেন বলে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই মাধ্যমিক 2026-এর জন্য, এই বছরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবারে 2-এ আমরা যে প্রশ্নটা রেখেছি, একটা ম্যাথ রেখেছি, খুবই একটি ইম্পর্টেন্ট ম্যাথ। আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই। যে 300 উষ্ণতায় এবং 570 চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। আয়তন তোমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে তোমাকে কিন্তু PV = nRT যে সূত্র রয়েছে সেই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু এই প্রশ্নটার উত্তর দিতে হবে। অথবা প্রশ্নেও আমরা কিন্তু একটা ম্যাথ রেখেছি, প্রত্যেকে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। অথবা প্রশ্নে আমরা যে ম্যাথটা রেখেছি সেটা কি দিয়েছি না, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 ATM চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 5 লিটার। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ কত হলে আয়তন দ্বিগুণ হবে। এই প্রশ্নটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 3.3-এ আমরা যে প্রশ্নটা নিয়েছি যে আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি বিবৃত করো। অথবা যে প্রশ্নটা নিয়েছি সুস্থ চোখের নিকট এবং দূর বিন্দুর মান কত। খুবই কিন্তু ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন, ভালো করে তোমরা কিন্তু করে যেও। এরপরে 3.4-এ বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন, এটা একটা প্রশ্ন। অথবা দিয়ে আমরা নিয়েছি একটি বৈদ্যুতিক বাল্বের রিডিং যে 220 ভোল্ট এবং 100 ওয়াট, এই ওয়াটটা লেখা থাকে, এখানে বাতির রোধ এবং প্রবাহ মাত্রার মান নির্ণয় করো। একটা ম্যাথ তোমাদের জন্য কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে। এরপর লুইস ডট, তোমরা প্রত্যেকে জানো লুইস ডট কিন্তু পড়বে 2 নম্বরের দুটো লুইস ডট তোমাকে ড্র করতে হবে। আমরা এখানে কি নিয়েছি, জল এবং NH2 নিয়েছি। ওকে, NH3ও দিতে পারে। এগুলো কিন্তু এই দুটো কিন্তু আমি ইম্পর্টেন্ট বলে মনে করেছি। এরপরে অথবা প্রশ্নে যেটা রয়েছে যে হাইড্রোজেন যুক্ত সমযোজী এবং আয়নীয় যৌগের 2টি করে উদাহরণ দাও। একটা 2টি করে সমযোজী যৌগ তোমরা লিখবে এবং 2টি করে যে তড়িৎযোজী যৌগ হয় বা আয়নীয় যৌগ হয় সেটা কিন্তু তোমরা লিখবে। এবারে আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় কেন। এর একটু টাইপিং মিস্টেক আছে, যে স্ফুটনাঙ্ক হবে কি আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় কেন। এরপর সাধারণ উষ্ণতায় N2 নিষ্ক্রিয় কেন। সাধারণ উষ্ণতায় N2 নিষ্ক্রিয় কেন। যদি নিষ্ক্রিয় না হতো তাহলে আমাদের এই পরিবেশে এত পরিমাণ নাইট্রোজেন গ্যাস আছে, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা বস্তুর সঙ্গে কিন্তু বিক্রিয়া করতো এবং নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করলে বিভিন্ন রকমের আমরা কিন্তু প্রভাব দেখতে পেতাম। বাট নর্মাল টেম্পারেচারে কিন্তু নাইট্রোজেন গ্যাস কিন্তু কোনোভাবেই কিন্তু যে বিক্রিয়া, সেই বিক্রিয়া কিন্তু করে না। কেন করে না এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এরপরে সিওর একটি আকরিকের নাম এবং তার সংকেত তোমাকে লিখতে হবে। সে সংকেত এবং নামটা তোমরা কিন্তু একটা লিখে দিও। এরপরে যে প্রশ্নটা রয়েছে, প্রশ্ন হচ্ছে
যে জার্মান সিলভার এর একটি ব্যবহার এবং জার্মান সিলভারে উপস্থিত উপাদান ধাতুগুলির নাম কি লেখো। 3.9 আমরা যে প্রশ্নটা নিয়েছি, CCl4 দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন জলে ইথিলিন চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লিখো। অর্থাৎ তোমাকে কিন্তু রিঅ্যাকশন পার্টটা কিন্তু এখানে দেখানোর কথা কিন্তু বলা হয়েছে। এরপরে হচ্ছে মিথিলেটেড স্পিরিট কি এবং এর একটি ব্যবহার তোমাকে কিন্তু লিখতে বলেছে। এই ছিল কিন্তু আমাদের গ্রুপ বি এর প্রশ্ন। এরপরে চলে এসো গ্রুপ সিতে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি কিন্তু নিয়েছি। আরো বারবার বলছি, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন কিন্তু আমি অলরেডি প্রোভাইড করেছি, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এবং এখান থেকে আমি আশা রাখি তোমরা কিন্তু 40, 50, 60% সর্বোচ্চ কিন্তু 70 থেকে 80% কমন পেতে পারো। বাট এটা কিন্তু গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারবো না, বাট এটা কিন্তু আমি একটা তৈরি করেছি, আমার স্টুডেন্টদের কাছে পরীক্ষা নিয়েছি। বাট এখান থেকে করলে তোমরা কিন্তু অনেকটাই হয়তো কমন পেয়ে যেতে পারবে। তো এবারে গ্রুপ সিতে আমরা যে প্রশ্নগুলো নিয়েছি, তোমরা প্রত্যেকেই জানো যে গ্রুপ সিতে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাকে 3 নাম্বার করে বরাদ্দ থাকবে এবং 12টা প্রশ্নের তোমাকে কিন্তু উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্নটা আমরা এখান থেকে চুজ করে নিয়েছি, প্রথম প্রশ্নটা খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বয়েলসের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি কিন্তু প্রতিষ্ঠা করো। এটা কিন্তু একটা ভিভিআই প্রশ্ন তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য। এরপরে অথবা প্রশ্নে আমরা নিয়েছি বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ লিখো এবং কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা কিন্তু তোমাকে লিখতে বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি না, মোল কিসের একক। 4.2 এর যে প্রশ্ন রয়েছে, মোল কিসের একক। বিতে যে প্রশ্নটা নিয়েছি, 22 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে এবং এসটিপিতে এর আয়তন কত হবে, এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন। অথবা প্রশ্ন আমরা নিয়েছি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়ায় CO2 উৎপন্ন হলে কত গ্রাম, এখানে হচ্ছে কত গ্রাম CO2। 2 নম্বর হচ্ছে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হলো, এটা কিন্তু তোমাকে লিখতে বলা হয়েছে। অর্থাৎ এটা কিন্তু ম্যাথটা তোমাকে করতে হবে। এটা কোন নাম্বার চ্যাপ্টার, এটা 3 নাম্বার চ্যাপ্টার থেকে কিন্তু একটা দেওয়া হয়েছে। এরপরে 4.3-তে যে প্রশ্নটা রয়েছে, তাপের পরিবাহিতাঙ্ক কাকে বলে, এসআই পদ্ধতিতে এর ইউনিট কি এবং এসআই পদ্ধতিতে তাপের রোধেরই একক কি, এটা কিন্তু তোমাদের কিন্তু যে 3 নাম্বার প্রশ্ন, সেই 3 নাম্বার প্রশ্ন কিন্তু নেওয়া হয়েছে। এরপর অথবা প্রশ্ন যেটা রয়েছে, অথবা প্রশ্ন কি রয়েছে না, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি কি স্থির থাকে। গ্যাসের যে আয়তন প্রসারণ গুণাঙ্কর যে সংজ্ঞা রয়েছে, সেখানে স্থির কে কে থাকে এবং একটি অধাতুর নাম লেখো যে তাপের সুপরিবাহী। একটি অধাতুর নাম লিখতে বলা হয়েছে যে কিন্তু তাপের সুপরিবাহী হবে। তড়িৎবাহী পরিবাহীতে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্রগুলি লিখো। 3টে সূত্র লিখবে, 3টে সূত্র কিন্তু গাণিতিক রূপ কিন্তু 100% লেখার চেষ্টা করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য হতে চলেছে। তো এখানে যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তড়িৎবাহী পরিবাহীতে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্রগুলি লিখো। 3টে সূত্র লিখবে এবং 3টে সূত্রের যে গাণিতিক রূপ, সেই গাণিতিক রূপ কিন্তু তোমরা লিখবে। গাণিতিক রূপ লিখলে এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে। এবারে 4.5-এর যে প্রশ্নটা রয়েছে, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন এবং দিনের বেলায় আকাশ নীল দেখা যায় কেন। অথবা প্রশ্ন নিয়েছি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব এত এবং বস্তুর লেন্সের থেকে এত দূরে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের আকার কেমন হবে। অথবা প্রশ্নটাও কিন্তু একটা ম্যাথ, কিন্তু এই প্রশ্নও কিন্তু তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই যে যে প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুবই মনোযোগ সহকারে প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে কিন্তু তোমরা কিন্তু কালকে মাধ্যমিক পরীক্ষা, যে ভৌত বিজ্ঞান পরীক্ষা রয়েছে, সেটা কিন্তু তোমরা দিতে যাবে। ওকে, এরপরে আমরা লাস্ট যে প্রশ্ন রয়েছে, অর্থাৎ লাস্ট যে কতগুলো প্রশ্ন রয়েছে, তার মধ্যে আমরা যে প্রশ্নগুলো নিয়েছি, দেখো লেন্স থেকে 4.5-এর যে 4.6-এর যে প্রশ্ন রয়েছে, লেন্সের ক্ষমতা কাকে বলে এবং এর একক কি। এবং বিতে একটা প্রশ্ন নিয়েছি যে লেন্সে গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে। এই হচ্ছে কিন্তু প্রশ্ন। অথবা প্রশ্ন কি নিয়েছি না, উপক্ষীয় যে রশ্মি হয় তার ক্ষেত্রে যে কোন গলীয় দর্পণের জন্য প্রমাণ করো, মানে কোনো গলীয় দর্পণের জন্য তোমাকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে আর সমানে হচ্ছে 2f। এই আর সমানে 2f তোমাকে কিন্তু উত্তল এবং অবতল দুটোর ক্ষেত্রেই কিন্তু দেখে যেতে হবে, দুটো থেকেই কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। এবার 4.7-এ যে প্রশ্নটা রয়েছে, কোষের আভ্যন্তরীণ রোধ কাকে বলে, কোষের আভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এটা কিন্তু একটা প্রশ্ন। আর অথবা প্রশ্ন নিয়েছি যে 20 ওহম, 20 ওহম, 30 ওহম রোধ বিশিষ্ট 3টি রোধকে
তিনটি রোধকে শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে মানে করণের তুলনায় কত হবে, মানে একটা শ্রেণী সমবায় একবার যুক্ত করলে একবার তুমি যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করো তাদের মধ্যে পার্থক্যটা কতটা হবে সেটা কিন্তু তোমাদের প্রশ্ন। এরপরে 4.8 এর প্রশ্ন কি রয়েছে, নিউক্লিয় বিভাজনের নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার আগে ঘটে কেন? নিউক্লিয় যে বিভাজন বিক্রিয়া সেটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার আগে ঘটে কেন এবং পারমাণবিক বোমা কোন নীতিতে ভিত্তি করে তৈরি করা হয়? 4.9 এর যে প্রশ্নটা আমি নিয়েছি, মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এবং পর্যায় সারণীতে কোন পর্যায়ে বাম দিক থেকে কোনো পর্যায়ে যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তন হয় বা তড়িৎ ঋণাত্মকতার পরিবর্তন কিভাবে ঘটে? তো অথবা প্রশ্ন আমি কি নিয়েছি না, মৌলের আয়নায়ন শক্তি বলতে তোমরা কি বোঝো এবং Li, Na এবং K কে আয়নায়ন শক্তির মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 4.10 যে প্রশ্নটা নিয়েছি, সিইউ তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড এবং ক্যাথোডে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া দুটি লিখো এবং তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। 4.1 যে প্রশ্ন রয়েছে, অ্যাসওয়াল্ড পদ্ধতিতে HNO3 এর শিল্প উৎপাদনের প্রথম ধাপটি রাসায়নিক সমীকরণ সহ লিখো এবং নাইট্রোলিয়াম কি, এটা কিন্তু তোমাদের 4.11 এর প্রশ্ন। এবং 4.12 এর প্রশ্ন হচ্ছে অবস্থান গঠিত সম্ভাব্যতা কি, এর উদাহরণ দাও অথবা প্রশ্ন কিভাবে পরিবর্তন হয়েছে। এই দুটো রিয়েকশন কিন্তু তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখবো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কমপ্লিটলি দেখে করে পরীক্ষা দিতে গেলে তোমরা কিন্তু এখান থেকে 60 থেকে 70% নাম্বার কমন পেতে পারো। এবং তোমরা যদি ফুল ভিডিওটা আমার যে সাজেশন ভিডিও রয়েছে সেটা দেখে গেলে তোমরা কিন্তু অনেকটাই বেশি কমন পাবে এ আশা রাখি। যারা যারা এখনো পর্যন্ত ফুল ভিডিওটা দেখোনি তারা গিয়ে আমি ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান দিয়ে গিয়ে তোমরা দেখে নিও। ভালোভাবে তোমরা পরীক্ষা দেবে। বেস্ট অফ লাক। পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমার পরীক্ষা কেমন হলো। ওকে, তো চলো ভালোভাবে পরীক্ষা দিবে, প্রত্যেককে বেস্ট অফ লাক। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।